শ্যামের শেষ কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। অন্তিক প্রশ্ন করল, তুই বলতে কি চাইছিস? শ্যাম একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে তোদের সব কথাই খুলে বলি নাকি? দেখ, আমার ধারণা বেশ কিছু বছর আগে এই বাড়িতে একটা অঘটন ঘটেছিল। সেই বাচ্চা মেয়েটি এই বাড়িরই কেউ ছিল, আর তার আত্মা শান্তি পায়নি। সে এই বাড়িতেই অনেক কাল ধরে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদেরকে জানতে হবে কি হয়েছিল ওই বাচ্চা মেয়েটার সাথে। কথাগুলো শুনে ইতি প্রথমেই জিজ্ঞেস করল, কিন্তু সেটা তো অনেক আগের কথা। শ্যাম কথাটা শুনে বলল, হ্যাঁ, অনেক আগের কথা, কিন্তু সেগুলো আমাদেরকে জানতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। সব শুনে অন্তিক ঠান্ডা গলায় বলল, দেখ, এই কথাটা যখন তুই তুলেছিস তার মানে নিশ্চয়ই তোর কাছে কোনো উপায় আছে। কি ভাবছিস বাবা, কি করবি সেটা বল। শ্যাম বলল, আশা করি তোরা কিছুটা আন্দাজ করতে পেরেছিস আমি কি ভাবছি, পারছিস না? কথাটা শুনে সবাই একসাথে মাথা নেড়ে হ্যাঁ জানালো। শ্যাম আবার বলতে শুরু করলো, কিন্তু কোনো আত্মাকে ডাকা ওটা খুব কঠিন একটা কাজ, বুঝলি তো? কোনো ছোট থেকে ছোট ভুল হলেও কিন্তু চলবে না ভাই, কোনো ছাড়ার নেই, একদম মানে সর্বনাশ হয়ে যাবে, কারণ সেটার প্রভাব মারাত্মক হয়ে গিয়ে দাঁড়াতে পারে। তাছাড়া অনেক বিধি আছে, সেগুলো আমি বলে দেবো না, হয় সেগুলো নিয়ে সমস্যা হবে না, কিন্তু ওই সবটা মানতে হয় ঠিকঠাক করে। শ্যামের কথা শেষ হতেই পান্তু বলে উঠল, কিন্তু এসব কি একেবারে না করলেই নয়? শ্যাম উত্তরে বলল, আমি যতদূর জানি যে আত্মা এখানে আছে, যাকে আমরা দেখতে পেলাম একটু আগে আর কি, ওইখানে, সে বাড়ি ছেড়ে যেতে পারবে না। আর তোদের ওপরে তার কোনো প্রভাব আমি এসে থেকে দেখতে পাইনি। তাই আমার মত যে সবাই যদি এখান থেকে চলে যায়, তাহলে ওই আত্মার কোনো প্রভাব আমাদের কারোর উপরেই থাকবে না। কথাটা শুনে পান্তু প্রথমেই বলল, তাহলে আমরা তাই করি না, চলে যাই এখান থেকে, সব সমস্যার সমাধান ওটাই হয়ে যাবে। বাকিরা কিছু বলতে যাওয়ার আগেই অন্তিক বলল, দেখ, এতদূর যখন এসেছি শেষটা দেখেই যাব, তাছাড়া তোদেরও ইচ্ছে করছে না জানতে যে আসলে কি হয়েছিল। সবাই চুপ হয়ে গেল, কারণ জানার ইচ্ছে তাদেরও আছে, শুধু আতঙ্কের বশে সেদিকে কেউ এগোতে পারছে না। শ্যাম বলে উঠল, তাহলে কি করবি? অন্তিক দৃঢ় গলায় বলল, আমরা রাজি আছি, তুই শুধু বল কি বিধি আছে। শ্যাম বলল, সেসব ব্যবস্থা আমি করে নিচ্ছি, তোরা নিজেদেরকে তৈরি কর। আজকে যেটা দেখতে পাবি তোরা, সেটা মানে কিভাবে বলি বলতো, মানে ওরকম মারাত্মক কিছু তোরা জীবনে এর আগে কখনো দেখিস না, ঠিক আছে? তাই মনকে একাগ্র করে রাখাটা খুব দরকার, বাকিটা আমি দেখে নিচ্ছি, তোরা শুধু নিজেদেরকে সামলা। এই বলে শ্যাম ঘর থেকে বেরিয়ে গেল। পুরো দিন শ্যামের কাটলো বাইরে বাইরে, সে সব বিধির ব্যবস্থা করতে শুরু করলো, আর বাকিরা সারাদিন ঘর থেকে বেরোয়নি। শ্যামের কথা মতো তারা সবাই নিজের মনকে শক্ত করার চেষ্টা করেছে। এভাবেই সময় পেরিয়ে যেতে থাকলো। সেদিন খাওয়া দাওয়া আর কারোরই হলো না, সত্যি বলতে কারোর খাওয়ার ইচ্ছাও ছিল না। দিন গড়িয়ে যখন অন্ধকার নামলো, শ্যাম এসে হাজির হলো ঘরে। সবার দিকে একবার তাকিয়ে এসে বলল, নিচে চল, সবকিছু ব্যবস্থা আমি করে ফেলেছি, চলো নিচে। বাকিরা কেউ কোনো কথা বলল না, সবাই শ্যামের পিছন পিছন নিচে গিয়ে উপস্থিত হলো। তারা নিচে এসে যা দেখল, তাতে সবারই গায়ে কাঁটা দিয়ে উঠল। শ্যাম সময় নষ্ট করল না, সে বলল, দেখ, মাঝে যে জিনিসগুলো রাখা আছে সেগুলোকে ঘিরে আমরা বসবো, ঠিক আছে? সবাই একে অপরের হাত ধরে একটা গন্ডি বানাবো, তারপর আমি বিধি শুরু করব। কিন্তু এসব জিনিসে মানে ভালো করে বোঝ, এইসব জিনিসে সবসময় ঠিক আত্মা কিন্তু আসে না, হ্যাঁ? আর একবারের থেকে অনেক বেশিবার চেষ্টা করতে হতেই পারে, আবার অনেক সময় একটার থেকে বেশি আত্মাও চলে আসা সম্ভব। সেটার জন্য যদিও আমি একটা গন্ডি কেটে দেবো,
তারপর কিছুক্ষণ চুপ করে থেকে শ্যাম বলল, আর 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 একজনকে চ্যানেল হতে হবে, তার উপরে আত্মাটা নামবে, আর সেখান থেকে আমরা সবটা জানতে পারবো, বুঝলি? কেউ কিছু বলার আগেই অন্তিক বলে উঠল, ঠিক আছে, আমি চ্যানেল হব। শ্যাম সঙ্গে সঙ্গে মাথা নেড়ে জানালো, না না না, তুই হলে হবে না অন্তিক। যে আত্মাকে আমরা ডেকে আনতে চাইছি, মানে যাতে সেই আসে সেটা নিশ্চিত করার জন্য তোকে লাগবেই। এসব বিধি সব থেকে ভালো কাজ করে তখনই যখন যে আত্মাকে ডাকা হচ্ছে তার বংশের কেউ উপস্থিত থাকে। আমি চাইছিলাম না যে অন্য কেউ চ্যানেল হোক, কিন্তু তাছাড়া এখন উপায় নেই। তুই বা আমি, মানে আমরা পারবো না, অন্য কাউকেই করতে হবে। কথাটা শেষ হতেই শ্যাম তাকালো বাকিদের দিকে, তারপর বলল, আমি মিথ্যে কথা বলবো না, এই বিধি সত্যি মারাত্মক আমাদের সবার জন্যই, কিন্তু যে চ্যানেল হবে তার জন্য একটু বেশি মারাত্মক এটা। বেশ কিছুক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তারপর হঠাৎ নীরবতা ভেঙে ইতি বলে উঠল, আমি রাজি আছি, আমি চ্যানেল হব। অন্তিক অবাক হয়ে তাকালো ইতির দিকে। সে ইতিকে না বলতে চাইল, কিন্তু বলে উঠতে পারল না। ইতি একবার যেটা ঠিক করে ফেলে সেটা সে করেই ছাড়ে, আর এখন সেই জেদটাকেই অন্তিক দেখতে পেল ইতির চোখে। ইতি রাজি হওয়ায় সবাই মিলে একটা গন্ডি করে বসল। প্রথমেই শ্যাম তাদের সবাইকে ঘিরে একটা জল ছিটিয়ে দিল। সে বলল, এটা আমাদেরকে রক্ষা করবে কোনো অবাঞ্ছিত আত্মার থেকে। এই বলে শ্যাম নিজে বসে গন্ডিটা পূরণ করল। একে একে সে অনেক মন্ত্র পাঠ করল। সামনে রাখা পাখির পালক, কোথা থেকে জোগাড় করে আনা কিছু হাড়, এসব দিয়ে আরো অনেক বিধি করল, আর সেসব ইতির কোলে রেখে দিল। শেষমেশ সে বলল, আচ্ছা সবই হয়ে গেছে, এবার শুধু একটাই জিনিস বাকি। সবাই একে অপরের হাত ধরো, হাত ধরো, আর মনোযোগ দিয়ে সেই বাড়ি যে তৈরি করেছে তার কথা চিন্তা করবে। সে কিরকম দেখতে ছিল সেটা জানার দরকার নেই, শুধু এই বাড়ির কথা ভাবো, আর তার আসল মালিকের কথা ভাবো, তাহলেই কাজ দেবে। এভাবেই পেরিয়ে গেল বেশ কিছুটা সময়। সবাই চোখ বন্ধ করে ভাবতে থাকলো, কিন্তু কোনো কাজ হচ্ছিল বলে মনে হলো না ওদের। ঠিক তখনই সামনে রাখা মোমবাতির শিখা কেমন যেন কেঁপে উঠল। ঘর চারিদিক দিয়ে বন্ধ, তাই হাওয়াতে হয়নি সেটা বোঝা গেল। আর এসবের মধ্যেই সবাই শুনতে পেল একটা ভাঙা কিন্তু কর্কশ আওয়াজ। সবার চোখ একসাথে খুলে ইতির দিকে চলে গেল। ওরা দেখল ইতি নিজের জায়গায় বসে কেমন যেন সামনে পিছনে দুলতে শুরু করেছে, আর মোমবাতির ওই কম আলোতেই ওর মুখে একটা হিংস্র ভাব ধরা পড়ছে। শ্যাম প্রায় চিৎকার করে বলে উঠল, কেউ যেন হাত না ছাড়ে, হাত ছাড়লেই বিপদ। এই বলে সে ঘুরল ইতির দিকে, তারপর জিজ্ঞেস করল, তুমি এই বাড়ির মালিক? প্রশ্নটা শুনতেই ইতির দোলা বন্ধ হয়ে গেল। সে চোখ খুলে তাকালো শ্যামের দিকে। ইতির চোখ দেখে সবার হাড় হিম হয়ে গেল। সে চোখ রক্তের মতো লাল হয়ে গেছে, চোখের নিচে কালো কালো দাগ পড়ে গেছে, আর চাহনি এমন যেন সবাইকে নিঃস্ব করে দিতে চাইছে সে। কিছুক্ষণ শ্যামের দিকে তাকিয়ে ইতি ওই ভয়ঙ্কর কর্কশ্বরে বলে উঠল, হ্যাঁ আমি সেই। শ্যাম আবার প্রশ্ন করল, তোমার নাম কি? ইতি উত্তর দিল, আমার নাম শক্তিপদ। এবার শ্যাম আসল প্রশ্নটা করল। সে জিজ্ঞেস করল, এই বাড়িতে যে আত্মা ঘুরে বেড়াচ্ছে তার ব্যাপারে কি জানো তুমি? আর তখনই ঘটল সেই ঘটনাটা।